হারুন হাবিব বাংলাদেশের সাংবাদিকতা ও সাহিত্য জগতের একটি অত্যন্ত পরিচিত নাম। তবে এর সঙ্গে তার আরও একটি বড় পরিচয় যুক্ত রয়েছে। তিনি হচ্ছেন একজন বীর মুক্তিযোদ্ধা, এবং সেই মুক্তিযুদ্ধটি তিনি করেছিলেন তিনটি অস্ত্র সঙ্গে করে। এক, তার কলম, যেহেতু তিনি লেখক সাংবাদিক, আর সঙ্গে ছিল একটি ক্যামেরা, তিনি একজন শৌখিন আলোকচিত্রী, এবং সেই ক্যামেরাটিও তার যুদ্ধের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর তৃতীয় অস্ত্রটি বলাই বাহুল্য, বন্দুক তথা স্টেন গান। তো তেমনি একজন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক এবং মুক্তিযোদ্ধা হারুন হাবিবের দুটি গ্রন্থ সম্প্রতি আমার হাতে এসেছে এবং তার অংশবিশেষ পড়ারও সুযোগ হয়েছে। তো আজকে আমি আমার ভিডিও গ্রন্থালাপে সেই বিশিষ্টজন হারুন হাবিবের দুটো বই নিয়েই কিছু কথা বলতে চাই, মূলত পরিচিতিমূলক। সবার আগে অবশ্য তার একটি আনুষ্ঠানিক পরিচিতি আমার মনে হয় পাঠ করে নিলে ভালো হয়, যেটি বইয়ের পেছনেরই উৎকীর্ণ হয়েছে। আমি সেখান থেকেই পাঠ করছি হারুন হাবিবের একটি আনুষ্ঠানিক পরিচিতি। বলা হচ্ছে, যেটি আগেই আমি উল্লেখ করেছি, যে মুক্তিযুদ্ধে তিনটি অস্ত্র চালানোর সৌভাগ্য লাভ করেন হারুন হাবিব। স্টেন গান, কলম ও ক্যামেরা ছিল তার ৭১-এর প্রিয় হাতিয়ার। গেরিলা যোদ্ধা ও মুক্তিযুদ্ধের রণাঙ্গন সাংবাদিক হারুন হাবিব ছুটে বেরিয়েছেন ৭১-এর ট্রেঞ্চ থেকে ট্রেঞ্চে, ক্যাম্প থেকে ক্যাম্পে, এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে। সেই সুবাদে তার ক্যামেরায় বন্দী হয়েছে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের দুর্লভ সব আলোকচিত্র, যা জাতীয় ইতিহাসের সম্পদ। তার উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, গবেষণা, নাটক ও সার্বিক লেখালেখির প্রধান বৈশিষ্ট্য, তিনি নিরবচ্ছিন্ন ধারায় তুলে ধরেন আমাদের মুক্তিযুদ্ধকে, জাতির মহত্তম ইতিহাস ও ঐতিহ্যকে, বাঙালির অসাম্প্রদায়িক জাতিসত্তাকে। মুক্তিযুদ্ধের সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং তার পরবর্তীতে ফেলো হওয়ার সম্মানও লাভ করেন। এই মুক্তিযুদ্ধ নিবেদিত লেখকের কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস ও গল্পগ্রন্থ হচ্ছে প্রিয় যোদ্ধা প্রিয়তম, সোনালী ঈগল ও উদ্বাস্তু সময়, কলকাতা ১৯৭১, পাঁচ পুরুষ, ত্রিপুরা ১৯৭১, যেটি আমার অন্য বই। এই ত্রিপুরা ১৯৭১ এটি সম্পর্কেও আমি খানিকটা আলোকপাত করব। ছোট গল্প ১৯৭১, বিদ্রোহী ও আপন পদাবলী, লাল শার্ট ও পিতৃপুরুষ, স্বর্ণপক্ষ ঈগল, গল্প সপ্তক, মুক্তিযুদ্ধ নির্বাচিত গল্প, অন্ধ লাঠিয়াল, গল্প সপ্তক। তো হারুন হাবিবের একটি পরিচিতি পাঠ করলাম, এবার তার প্রতিকৃতিটিও আমি দেখিয়ে দিতে চাই আপনাদেরকে। এই হচ্ছেন আমাদের বিখ্যাত লেখক, সাংবাদিক এবং মুক্তিযোদ্ধা হারুন হাবিব। যে বইটি থেকে পাঠ করলাম তার নাম ক্যাম্প, কমরেড, কমান্ডার। এটি একটি আসলে উপন্যাস, এবং এই উপন্যাসটি সম্পর্কে পরিচিতি হিসেবে বলা হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে উত্তর পূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্যগুলোর ভূমিকা কেবলমাত্র লাখো শরণার্থীর আশ্রয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সেই সঙ্গে হানাদার পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতেও এই অঞ্চলে পাহাড় ও সমতল ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। পাকিস্তানি সৈন্যদের নির্বিচার হত্যাযজ্ঞ ও নির্যাতনে মেঘালয় ও আসাম রাজ্যের পাহাড়গুলোতে একদিকে আশ্রয় নিয়েছে লক্ষ লক্ষ দেশত্যাগী মানুষ, অন্যদিকে গড়ে উঠেছে মুক্তিবাহিনীর অগণিত ক্যাম্প, যেখান থেকে অস্ত্রবলে সজ্জিত হয়ে স্বাধীনতা তরুণ যোদ্ধারা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করেছে। হারুন হাবিবের ক্যাম্প, কমরেড, কমান্ডার উপন্যাসটির উপজীব্য
মুক্তিযুদ্ধের 11 নম্বর সেক্টরের ঐতিহাসিক কামালপুর রণাঙ্গনের গা ছোঁয়া গারো পাহাড়ের মুক্তিবাহিনীর একটি ক্যাম্প, যেখানে কয়েক সহস্র বাঙালি তরুণ আশ্রয় পেয়েছেন, প্রশিক্ষিত হয়েছেন এবং দিন রাত একাকার করে দেশমাতৃকার স্বাধীনতার লড়াইয়ের জন্য আত্মত্যাগ করেছেন। বীর বাঙালির সেই সংগ্রাম, আত্মত্যাগ ও স্বপ্নের নিখুঁত বিবরণ চিত্রিত হয়েছে এই নাতি দীর্ঘ উপন্যাসে, যা মুক্তিবাহিনীর অগণিত গণযোদ্ধার রক্তলেখার গণ ইতিহাস। এইটি মূলত বইটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটি গণ ইতিহাস। ঠিক বিদ্যায়তনিক কিংবা গবেষণাধর্মী কোনো ইতিহাস নয়। এটি রচনা করেছেন যারা এই ইতিহাস নির্মাণ করেছিলেন, যারা এই ইতিহাসের সঙ্গী হয়েছিলেন, সাক্ষী হয়েছিলেন এবং ইতিহাসের চরিত্র হিসাবে যারা আবির্ভূত হয়েছিলেন সেই অগ্নিযুগে আমাদের স্বাধীনতার পূর্বাহ্নের সেই রক্তক্ষয়ী যুদ্ধের রণাঙ্গনে। তো বইটি আমাকে তিনি উপহার পাঠিয়েছেন, তার হাতের লেখাটিও খুবই সুন্দর। তিনি লিখেছেন সুপ্রিয় আলম খোরশেদ, এবং এটি বেশ একটি উল্লেখযোগ্য সময়ে আমার হাতে এসেছে। এবছর স্বাধীনতার মাসটিতে, মার্চের 30 তারিখ, এবং এটি আমি পাঠ করেছি। অন্তত অংশবিশেষ তো বটেই, বিশেষ করে প্রথম কয়েকটি অধ্যায়। আর কিন্তু তার চেয়েও আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আরেকটি গ্রন্থ, যার ছবি আপনাদের দেখিয়েছি, এই ত্রিপুরা 1971 বইটি। কারণ ত্রিপুরা আসলে আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি নাম। আমরা শরণার্থীদের প্রসঙ্গ উঠলেই মোটামুটি কলকাতার কথাই বলি। বনগাঁ, বেনাপোল ওপারে যে বিশাল শরণার্থী শিবির গড়ে উঠেছিল, কিন্তু পাশাপাশি আগরতলা, ত্রিপুরার রাজধানী আগরতলাও যে একটি বড় ভূমিকা রেখেছিল আমাদের শরণার্থীদের আশ্রয় দেওয়া, আমাদের মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়া, তাদের প্রশিক্ষিত করা, এবং অনেক মুক্তিযোদ্ধা আগরতলা হয়েই কলকাতায় গেছেন। তো সেই পর্বটি, ত্রিপুরার যে অবদান, ত্রিপুরার যে ভূমিকা আমাদের মুক্তিযুদ্ধে, সেইটি কিন্তু সেভাবে উঠে আসেনি। বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্মৃতিচারণায়, বিভিন্ন ইতিহাস বই আছে, কিন্তু আস্ত একটি গ্রন্থ শুধু ত্রিপুরাকে নিয়ে লেখা, এই কাজটি করেছেন হারুন হাবিব, যার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আমি নিজেও ত্রিপুরারই মানুষ, সেই অর্থে যে ব্রাহ্মণবাড়িয়ার, যে একসময় ত্রিপুরারই অংশ ছিল। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা আপনারা জানেন, এখনও ওই জায়গাতে সীমান্ত অঞ্চলে ত্রিপুরাই বলা হয়ে থাকে, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে। তো সেই ত্রিপুরাকে নিয়ে লেখা গ্রন্থটি আমার হাতে এসেছে, এবং আমি এটি পাঠ করে সত্যি খুবই আবেগাপ্লুত এবং স্মৃতিতাড়িত হয়েছি বলা চলে। কারণ তার সঙ্গে সঙ্গেই উঠে এসেছে আমাদের 71-এর স্মৃতি। তখন আমাদের বয়স একেবারে কম নয়, আমরা 11 বছরের কিশোর বালক, এবং আমি সেই সময় খুব নিয়মিতভাবে অনুসরণ করতাম মুক্তিযুদ্ধের ঘটনাবলী, নিজের এক ধরনের দিনলিপি রচনা করতাম। ফলে তার অনেক কিছুর সঙ্গেই আমি এক ধরনের একাত্মতা বোধ করেছি, এবং আমি মেলাতে পেরেছি আমার নিজের জীবন অভিজ্ঞতার সম্পর্কে। তো এই ত্রিপুরা 1971 বইয়ের যে ভূমিকা অংশ, তো ছোট্ট একটি লেখা রয়েছে যেটা আমি পাঠ করতে চাই। সেখানে হারুন হাবিব লিখছেন যে ত্রিপুরার মাটি বাংলাদেশকে জন্মঋণে আবদ্ধ করেছে। অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি কথা। পাকিস্তানি সৈন্যদের নির্বিচার হত্যাযজ্ঞ, ধর্ষণ, নির্যাতন থেকে বাঁচতে 15 লক্ষ বাঙালি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছে। সে সময়ে 15 লক্ষ মানুষের ক্ষুদ্র ভারতীয় রাজ্য ত্রিপুরায়। বিস্ময়কর, একটি রাজ্যের মোট জনগোষ্ঠীর সমান সংখ্যক শরণার্থী সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে, এবং তাদেরকে তারা আশ্রয় দিয়েছে, খাইয়েছে, পড়িয়েছে, তাদের দেখভাল করেছে, চিকিৎসা, এবং তাদেরকে প্রশিক্ষিত করে যুদ্ধের জন্য প্রস্তুত করেছে। এটি একটি বিশাল ঘটনা আমি বলবো আমাদের মুক্তিযুদ্ধে। দেশত্যাগে বিশাল উদ্বাস্তু অসহায়কে আগলে রেখেছে ত্রিপুরাবাসী পরম মমতায়।
শুধু আগরতলা নয়, ত্রিপুরার পাহাড়, সমতল, গ্রাম, শহর ও গঞ্জ সয়লাভ হয়েছে অগণিত শরণার্থীর জনস্রোত ও মুক্তিবাহিনীর দৃঢ় পদভারে। স্কুল, কলেজ, সরকারি বেসরকারি অফিস পরিণত হয়েছে রিফিউজি ক্যাম্পে। হাসপাতালগুলো ভরে উঠেছে শত সহস্র বাংলাদেশি নারী ও পুরুষ। রাজ্যের গণমানুষ, চিকিৎসক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী শ্রেণী ও রাজনৈতিক নেতৃবৃন্দের অবিস্মরণীয় সেই একাত্মতায় সৃষ্টি হয়েছে সৌহার্দ্যের এক নতুন ইতিহাস। সে বিস্ময়কর ঐতিহাসিক ঘটনা প্রবাহ প্রথমবারের মতো, যেটি আমি উল্লেখ করতে চাইছিলাম, যে প্রথমবারের মতো উঠে এসেছে হারুন হাবিবের ত্রিপুরা 1971 উপন্যাসে। এবং উপন্যাসের ঢঙ্গে লেখার কারণে বইটি বেশ সুখপাঠ্য হয়েছে এবং অনেকেই এখানে গল্পের একটা আমেজ পেয়েছেন। যেমন এটি শুরুই হয়েছে ডাক্তার রথীন দত্ত নামে এক অসাধারণ চরিত্রকে দিয়ে, মূলত তাকে কেন্দ্র করেই উপন্যাসটি বোনা হয়েছে। সেই রথীন দত্ত সম্পর্কেও আসলে একটু পাঠ করে নেওয়া যেতে পারে আমি মনে করি, কারণ তিনি আসলেই একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন। সেখানে মল্লিকা সেনগুপ্ত নামে একজন সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনের ভিত্তিতে এই স্মৃতিচারণমূলক উপন্যাস রচিত হয়েছে। সেই জায়গা থেকে আমি একটু পাঠ করে শোনাতে চাই। তিনি মল্লিকা তাকে নানা রকম প্রশ্ন করছেন। সেখানে তার প্রশ্নের জবাবে এক জায়গায় তিনি বলছেন, দেখো, আক্ষেপ যদি বলো তা তো আছেই, নিশ্চয়ই আছে। দেশবন্ধু শরৎ বসু, সোহরাওয়ার্দী, আবুল হাশিমরা স্বাধীন বৃহৎবঙ্গ গঠনে চুক্তি করেছিলেন, এগিয়েও গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। এমনকি কিরণ শঙ্কর রায়, সত্যরঞ্জন বক, ফজলুর রহমানরা পর্যন্ত প্রস্তাবের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু হিন্দু মুসলমানের কট্টরপন্থী নেতারা সে পরিকল্পনা ভেস্তে দিয়েছে। তোমাদের জানা উচিত, বাঙালির ঐক্যবদ্ধ বিনাশ ও সমৃদ্ধির বিরুদ্ধে মূল ভূমিকা রাখে উগ্র সাম্প্রদায়িক রাজনীতিবিদেরা, সাধারণ মানুষ বা সাধারণ হিন্দু মুসলমানরা। 1885 সালে জন্ম হয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস এবং 1906 সালে জন্ম নেয় সর্বভারতীয় মুসলিম লীগ। এই দুই রাজনৈতিক দলের প্রতিষ্ঠার পর থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম বেগবান হয় বটে, কিন্তু তা হিন্দু মুসলমানের ধর্মীয় সম্প্রদায়গত বিভক্তিকে ত্বরান্বিত করে। 1920 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন তুঙ্গে ওঠে। এর সঙ্গে যুক্ত হয় খেলাফত আন্দোলন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1922 সালে গঠন করেন স্বরাজ দল। 1923 সালে এপ্রিলে বাংলার হিন্দু মুসলিম নেতৃস্থানীয় মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট, হিন্দু মুসলিম মিলন চুক্তি। কিন্তু দেশবন্ধুর মৃত্যুর পর হিন্দু মুসলমানের রাখি বন্ধনের প্রয়োজনীয়তাকে বাঙালির ঘরে পৌঁছে দেওয়ার যোগ্য মানুষ আর কেউ অবশিষ্ট থাকল না। 1905 সালে পূর্ব বাংলা অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগকে আসামের সঙ্গে যুক্ত করে নতুন প্রদেশ গঠনের সিদ্ধান্ত নেন বড়লাট লর্ড কার্জন। ঢাকা হলো নতুন প্রদেশের রাজধানী, বাকি অংশের রাজধানী কলকাতা। বঙ্গ বিভাজনকে কেন্দ্র করে প্রবল স্বদেশী আন্দোলনের সূত্রপাত ঘটল। ব্রিটিশ বিরোধী সহিংস কর্মকাণ্ড ছড়িয়ে পড়ল পূর্ব পশ্চিম বাংলায়। পূর্ব বাংলা পরিণত হলো সে আন্দোলনের অন্যতম মূল কেন্দ্রভূমিতে। এই বিপ্লবীরা মূলত ছিলেন হিন্দু সম্প্রদায়, কিন্তু অনুশীলন ও যুগান্তর গোষ্ঠীতে মুসলমান সদস্যের অনুপস্থিতি সত্ত্বেও উপনিবেশ মুক্তির আন্দোলনকে বেগবান করতে তারা প্রভূত ভূমিকা রাখে। দুই ধর্মীয় সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে সৃষ্টি হয়ে পরাধীন ভারতের স্বাধীনতার পটভূমি। কার্জনের বঙ্গ বিভাজন স্থায়িত্ব লাভ করেনি, সম্ভব হয়নি। কিন্তু বাঙালি দুর্ভাগ্য, দেখো, যে বঙ্গ সন্তান 1905 সালে বঙ্গমাতার বিভাজন মেনে নেয়নি, সেই তারাই মেনে নিল চিরস্থায়ী বিভাজনের কলঙ্ক 1947 সালে। আরও অবাক করা ঘটনা দেখো, যে বঙ্গভঙ্গ ঠেকাতে 1905 সালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখেন রবীন্দ্রনাথ, সেই গানই 1971 সালে হলো স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এ পর্যন্ত বলে সার্জেন্ট দত্ত কিছুটা সময় নিলেন, হয়তো নিজের মতো করে কিছু ভাবতে থাকলেন। তারপর বললেন, দেখো, কমিউনাল ডিভাইড অফ ইন্ডিয়া ওয়াজ এ মিস্টেক, আ গ্রেট মিস্টেক। ধর্মের ভিত্তিতে ব্রিটিশ ভারতের ভাগ একেবারেই অন্যায্য কাজ হয়েছে, মোটেও সুবিবেচনা প্রসূত হয়নি। ব্রিটিশের পাল্লায় পড়ে আমাদের রাজনীতিবিদরা দ্রুত ক্ষমতায় যাওয়ার সমাধান খুঁজেছিলাম। আমি যুবক বয়সের ছিলাম, মেডিকেলে পড়ি, মনে প্রাণে চাইছিলাম বাংলা শরীর কাটছাঁট না হোক, দেশভাগ না হোক। কিন্তু আমি চাইলে কী হবে, সেটাই তো হলো। ধর্মের নামে মানুষের জাতিতে দেয়াল তোলা হলো, পার্টিশনে কংক্রিট পোঁতা হলো, নতুন সীমানা
লক্ষ লক্ষ মানুষ শুধু ধর্মের নামে এপার ওপার হলো, সীমাহীন রক্তপাত হলো, কিন্তু আকাশ একই থাকলো, বাতাস একই থাকলো, পাখির যাতায়াত ঠিকই থাকলো, শুধু পারল না বাঙালি। ভেবে দেখো, সেই ক্ষত কি আজও বহন করতে হচ্ছে না আমাদের? তুমি তো তরুণ প্রজন্মের বাঙালি, কি মনে হয় তোমার? সার্জেন্ট দত্ত এবার প্রসঙ্গ ঘুরিয়ে নিলেন। রিপোর্টার মেয়েটির দিকে তাকালেন। যা হোক, শোনো, মুজিবকে নিয়ে একটা কাহিনী বলি এবার। 1963 সালে একবার গোপনে আগরতলা এসেছিলেন শেখ মুজিবুর রহমান, পূর্ব পাকিস্তান স্বাধীন করতে ভারতের সাহায্য চাইতে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী তখন শচীন্দ্রলাল সিংহ, ওর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 1962 সালে সবেমাত্র চীনের সঙ্গে ভারতের যুদ্ধ শেষ হয়েছে, দেশে তখন তুমুল অস্থিরতা। তবু চিফ সেক্রেটারি শ্রী রমনকে সঙ্গে নিয়ে শচীনবাবু দিল্লিতে গেলেন, দেখা করলেন প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুর সঙ্গে। কিন্তু নেহরুজি জাতীয় পরিস্থিতি বিবেচনায় এনে নতুন কোনো ঝুঁকি নিতে রাজি হলেন না। 15 দিন কাটিয়ে ফিরে গেলেন মুজিব পূর্ব পাকিস্তানে। অথচ দেখো, যা হবার তাই হলো, যা অবধারিত তা ঠেকানো গেল না। মাত্র বছর কয়েকের মাথায় পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার মানুষ শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতার রক্তাক্ত যুদ্ধ করল। ভারত সেই যুদ্ধে বড় ভূমিকা রাখল, এবং অনেক বড় ভূমিকা রাখল ক্ষুদ্র ভারতীয় রাজ্য ত্রিপুরা। সেই রাজ্যের গল্পই হারুন হাবিব তুলে এনেছেন তার এই গ্রন্থে। আর পাশাপাশি আরেকটি যে উপন্যাসের কথা বললাম, ক্যাম্প কমরেড কমান্ডার, এর ভিতর দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য, অনেক অলিখিত গল্প, অনেক অনুল্লিখিত মানুষের বীরত্বসূচক ভূমিকার কথা তিনি খুব চমৎকার সুললিত সাহিত্যিক ভাষায় আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই, তাকে অভিবাদন করি একজন মুক্তিযোদ্ধা হিসাবে। এবং তার সেই মুক্তিযুদ্ধের 50-55 বছর আগে যে শুরু করেছে সিরিজ এখনও তিনি চালিয়ে যাচ্ছেন, তার লেখনীর মাধ্যমে, তার ক্যামেরার মাধ্যমে। তার জন্য তাকে সত্যিই আমাদের অভিবাদন এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাতে হয়। আমি তার দীর্ঘায়ু এবং সফল সক্রিয় জীবন কামনা করছি। ধন্যবাদ সবাইকে।